অক্সফোর্ডের টিকা নিয়ে স্বেচ্ছাসেবী অসুস্থ, বন্ধ চূড়ান্ত ট্রায়াল। হতাশ না হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। বৈজ্ঞানিক পদ্ধতিতে অস্বাভাবিক নয়, এটা একটা স্বাভাবিক, এবং এই মাধ্যমে আসা উচিত যাতে আমরা একটা নিরাপদ ভ্যাকসিন পাই। যেহেতু 50,000 মানুষ, তার মধ্যে কি সম্পর্কহীন ঘটনা ঘটতে পারে যেটি এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়তো না। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রে ট্রায়ালে থাকা টিকাগুলো বাজারে আসছে এবছরই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধীদের রক্ষা করতে আসবেন না জনপ্রতিনিধিদেরকে সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। ইউএনও হত্যা চেষ্টার তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থার আশ্বাস। নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 5 লাখ টাকা করে দিতে হবে তিতাসকে। হাইকোর্টের নির্দেশ, মসজিদের নিচে এখনও লিকেজ খুঁজছে তিতাস। আজ আমার বাবার সুষ্ঠু বিচার হলো, তাই আমি মাননীয় আদালতকে অনেক ধন্যবাদ জানাই। পুলিশ হেফাজতে মিরপুরের যুবক জনি হত্যা মামলার রায় আজ। বিচার চেয়ে আদালত প্রাঙ্গণে সন্তান, মা, ভাইয়ের মানববন্ধন। এবং ঘাটতি না থাকলেও লাগামহীন পেঁয়াজের বাজার। সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। খাতুনগঞ্জে ফোন কলেই কোটি কোটি টাকার ব্যবসা। কাগজপত্র না থাকায় দাম বাড়ে যখন তখন। অক্সফোর্ডের টিকার চূড়ান্ত ট্রায়াল বন্ধে হতাশ বা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, যে কোনো ওষুধ নিয়ে গবেষণা চলাকালে কোনো স্বেচ্ছাসেবীর অসুস্থ হয়ে যাওয়া নতুন কিছু নয়। একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়া ভ্যাকসিন বা যে কোনো ওষুধ গবেষণার জন্য কোনো নতুন ঘটনা না। এটা অ্যান্টিসিপেট করা হয় এবং সেজন্যই প্রস্তুতিও থাকে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু 50,000 মানুষ, তার মধ্যে কি সম্পর্কহীন ঘটনা ঘটতে পারে যেটি এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়তো না। কিন্তু যতক্ষণ এটি প্রমাণ না হবে ততক্ষণ এই গবেষণা বন্ধ রাখার সিদ্ধান্তটি আমরা মনে করি যে খুব বিজ্ঞানসম্মত এবং উচ্চ নৈতিকতার প্রতিফলন হয়েছে। এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অস্বাভাবিক নয়, এটা একটা স্বাভাবিক, এবং এই মাধ্যমে আসা উচিত যাতে আমরা একটা নিরাপদ ভ্যাকসিন পাই। এই নিরাপদ ভ্যাকসিন যেহেতু এটা কোটি কোটি মানুষকে দিতে হবে, নিরাপত্তা করতে গিয়েই এই ট্রায়ালটাকে সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। এটা মানে বেশি দুরাশা, মানে বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই, আবার বেশি উৎসাহী হওয়ারও কারণ নেই। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে। আদালত বলেছেন, বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কেউই দায় এড়াতে পারে না। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের দায় কার তা নিয়ে চলছে তদন্ত। প্রথমে বিস্ফোরণের কারণ হিসেবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও এখন সামনে আসছে গ্যাস লিকেজের বিষয়টি। মসজিদ কমিটি বলছে ঘুষ না দেয়ায় লিকেজ সারায়নি তিতাস। তিতাস বলছে তাদের জানানোই হয়নি। এ নিয়ে হাইকোর্টে রিটের শুনানি শেষে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 7 দিনের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে 1,85,00,000 টাকা দিতে বলা হয়। পরে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত 37 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে বিতরণ করবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে কেন 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, তিতাস, রাজুক, ডিপিডিসি ও মসজিদ কমিটি এই দুর্ঘটনার দায় এড়াতে পারেন না। জেলা প্রশাসক তাদের সংশ্লিষ্ট পরিবারের কাছে এটা বিতরণ করবেন। টাকাটা দিবে তিতাস গ্যাস। রাষ্ট্রপক্ষ বলছে তারা এই আদেশ স্থগিত চাইবেন, কেননা তদন্ত রিপোর্ট আসার আগেই এমন আদেশ সঠিক হয়নি। আগে দেখেন কি রিপোর্ট আছে, কারা কারা চিহ্নিত হয়, দায়ী হিসেবে চিহ্নিত হয়, এবং সেই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নেয় সেই ব্যাপারে জেনে তারপরে এই মামলাটার সম্পর্কে শুনানি করা যেতে পারে। এই অবস্থায় কোনো রুল দেওয়া বা কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়াটা ঠিক হবে না। এদিকে স্বজনদের মৃত্যুর সুষ্ঠু বিচার চাইলেন হতাহতদের পরিবার। 50 লাখ কেন, যদি 50 কোটি টাকাও দেয় তারপর আমি তো আমার ভাই ফিরা পাবো না। আমার মেয়ে খাইতে পারে বাবা, এরকম আমি আবদার চাই। আমরা আশা করি যে হাইকোর্ট যেই নির্দেশনা দিয়েছেন সেটা যেন রায়ের ভিতরে সীমাবদ্ধ না থাকে। অন্যদিকে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ শনাক্ত করতে ঘটনাস্থলে তৃতীয় দিনের মতো খোঁড়াখুড়ি করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
অপরাধীদের রক্ষা করতে আসবেন না, জনপ্রতিনিধিদেরকে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার কোনো অপরাধকেই প্রশ্রয় দিচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলাকারীদের পাশাপাশি এই ঘটনায় ইন্ধনদাতাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন তিনি। সম্প্রতি দুর্বৃত্তের নির্মম হামলায় গুরুতর আহত হন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা সেটিও অনিশ্চিত। দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে এই ঘটনায়। মাননীয় সদস্যবৃন্দ, ঘটনার এক সপ্তাহের মাথায় অবশেষে বিষয়টি সংসদ পর্যন্ত গড়িয়েছে। বুধবার সংসদের চলমান অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা শেখ হাসিনা হুঁশিয়ারি দেন, ছাড় দেয়া হবে না জড়িত কাউকেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা সংস্থা সহ সব বাহিনী সক্রিয় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। এই ঘটনায় পেছনে কারা মদদ দিয়েছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। কোনো জনপ্রতিনিধি যাতে অপরাধীকে রক্ষার চেষ্টা না করে সতর্ক করেন শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে অন্যায় ছিল নিয়ম, সেই দেশকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সহজ কাজ নয়। আমরা তো আস্তে আস্তে সেগুলিকে একটা নিয়ন্ত্রণে নিয়ে এসে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামলায় আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে আপাতত তাকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। তাকে দেখতে গিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও পুলিশের মহাপরিদর্শক বলেন, গ্রেফতার ব্যক্তিরা ছাড়া অন্য কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার। তাকে পর্যবেক্ষণ করে এইচডিইউতেই রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। আগামী শনিবার সেলাই কাটার পর তাকে কেবিনে স্থানান্তরের কথা জানিয়েছেন হাসপাতালের যুগ্ম পরিচালক। ওনার শারীরিক অবস্থা অনেক ভালো, তবে প্রথম থেকে যেটা আমরা বলেছি যে ওনার ডান সাইডের অবশততা আছে, সেটার কিছু অনুভূতি উনি বুঝতে পারতেছে। উনি বুঝতে পারেন ডান হাতে যখন আমরা চিমটি কাটি বুঝতে পারেন, কিন্তু ডান হাতটা অসাড়, এটা সময় লাগে। আমরা এখনো মাথার সেলাইগুলো সবগুলো কাটিনি, আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটেই আরেকটু বেটার হলে তখন কেটে। এদিকে ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে তাকে দেখতে এসে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও পুলিশের আইজি বেনজির আহমেদ বলেন, দোষীদের গ্রেফতারের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা সঠিকভাবেই তদন্ত কাজ চলছে। আসল দোষী ধরা পড়েছে এবং তার সাথে যদি আরও কেউ জড়িত থাকে অবশ্যই আবশ্যককে দিয়ে আমরা তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারি। গত সোমবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউতে আনা হয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সাগরে মাছ ধরায় ভারতীয়দের ধারে কাছে নেই বাংলাদেশি জেলেরা। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্টের কথা বলে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা সত্যি কিনা খতিয়ে দেখা হবে। বিচারের আগে যারা রিপোর্টটি সরবরাহ করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। প্রথম আলো লিখেছে একটা স্বনামধন্য পত্রিকা, আমরা অবশ্যই দেখব তার এই সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তিনি পেয়েছেন এবং বিচারের আগেই তিনি এটা কেন প্রকাশ করলেন, এইটা তো আমাদের জানার বিষয় থাকবে। কোর্ট তো আমাদের কাছে চাবে, কোনো পত্রিকার কাছে চাবে না, আমাদের কাছে চাবে, আমরা পাঠিয়ে দিব কোর্ট চাইলে। কোর্ট চাওয়ার আগে আমরা দিচ্ছি, সেটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি। আমরা ততদিন এটা ধরে রাখবো, আর ভবিষ্যতে আমরা এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেইগুলোর ব্যাপারে আমরা এই তদন্ত রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব এবং আমাদের যে করণীয়, তারা যেগুলি সুপারিশ করেছেন সেই সুপারিশগুলো আমাদের করণীয় যা কিছু আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তী ব্যবস্থা নেব। পুলিশের হেফাজতে মিরপুরের যুবক জনি হত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। এ বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোমো,
পুলিশি হেফাজতে নির্যাতন এবং মৃত্যু আইনে আজ দেশের প্রথম কোনো মামলার রায় ঘোষণা হলো এবং এই মামলায় একটি বিচার বিভাগের জন্য মাইলফলক বলা যেতে পারে, কারণ জনি হত্যা মামলায় যে অভিযুক্ত 3 জন পুলিশ সদস্য ছিলেন তাদের হচ্ছে এসআই জাহিদ সহ 3 জনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে এই মামলায় পুলিশের যে 2 জন সোর্স ছিলেন তাদের কিন্তু 7 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস তিনি এই রায়টি দেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি আমাকে জানিয়েছেন যে এটি একটি ঐতিহাসিক রায়, কারণ যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকার 2013 সালের 24 অক্টোবর জাতিসংঘের একটি সনদ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নির্যাতন এবং মৃত্যু নিবারণকরণের জন্য যে আইনটি প্রণয়ন করেছিলেন এবং সেই আইনটি প্রণয়নের 7 বছরের মাথায় এসে আজকে বিচারিক আদালত এই ধরনের ঐতিহাসিক রায় দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে জনির পরিবার এবং ভুক্তভোগী যারা স্বজন ছিলেন তারা এই রায় ঘোষণা হওয়ার পরপরই তারা উচ্ছ্বসিত হয়ে একটি মিছিল করেছিলেন এবং তারাই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এই বিচারের কথা। কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বাদীপক্ষের আইনজীবী তারা সংবাদ সম্মেলন করবেন এবং তারা এই রায়ের প্রতিক্রিয়া জানাবেন। অন্যদিকে ঠিক 5 মিনিট আগে কিন্তু এই মামলার প্রধান আসামি এসআই জাহিদকে কাঠগড়ায় তোলা হয়েছিল এবং পাশাপাশি যে পুলিশের সোর্স রয়েছিল সুমন তাকে কাঠগড়ায় করা হয়েছিল। আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই যেখানে হচ্ছে এই মামলার রায় নিয়ে আসলে আইনজীবীরা তারা কথা বলবেন। আমরা কিছুটা দূরে আছি কিন্তু আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি। 2014 সালে কিন্তু যদি জনি হত্যা মামলার কথা বলি সেখানে একটি বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে কিন্তু পুলিশ ও সুমনের সাথে বাদানুবাদের অংশ হিসেবে কিন্তু জনিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং এরপরে কিন্তু জনিকে থানায় নিয়ে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পরে কিন্তু জনির মৃত্যু হয় এবং জনির মৃত্যুর পরপরই কিন্তু তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা একটি মামলা করেন এবং সেই মামলাটি আদালতে মামলা করেন এবং এই মুহূর্তে মনে হয় আসামি পক্ষের আইনজীবী তিনি কথা বলবেন। আমরা একটু যদি হচ্ছে তার কাছে যে আমাদের মামলায় আমাদের এই মামলায় যে আজকে অনাকাঙ্ক্ষিত একটা রায় দিয়েছে আমরা অসন্তুষ্ট। আদেশটা হচ্ছে যে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, আমাদের তিনজন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 2 জন পাবলিককে 7 বছর ঝামেলা করছে। পরে কথা বলতেছি আমাদের 7 বছর 3 বছরের 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, 2 লক্ষ টাকা জরিমানা আর হলো গিয়ে অন্য 2 জনকে 7 বছর। আমরা দেখতে পাচ্ছিলাম যে মাত্র আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র এবং বাদী পক্ষের আইনজীবী তারা কিন্তু হচ্ছে এখনো আসেনি। আসামি পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলেছেন যে তিনি আসলে তারা এই রায়ে হচ্ছে আজকে তারা অসন্তুষ্ট এবং তারাই জানিয়েছেন যে এই জনি হত্যা মামলায় কিন্তু আজকে এসআই জাহিদ এবং হচ্ছে পুলিশের যে এসআই রাশেদুজ্জামান এবং পুলিশের আরেকজন এসআই কামরুজ্জামান এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন এবং রায় দিয়েছেন আদালত। পাশাপাশি পুলিশের যে 2 জন সোর্স ছিলেন সুমন এবং রাসেল তাদেরকে হচ্ছে 7 বছরে করে কারাদণ্ড দিয়েছেন এবং কিছুক্ষণ এর আগে কিন্তু সকালে আজকে রায়কে কেন্দ্র করে জনির যে পরিবার, জনির মা, 2 সন্তান এবং ভাই সহ পরিবারের অন্যান্য সদস্যরা তারা এই বিচারালয় প্রাঙ্গণে তারা মানববন্ধন করেছেন এবং তারা বারবারই বলে আসছিলেন যে এই যে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইনের যে সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সেটি তারা প্রার্থনা করেছেন এবং তাদের এই প্রার্থনাটাই কিন্তু আজকে প্রতিফলন ঘটলো আদালতের এই দেয়া রায়ে। কিছুক্ষণের মধ্যে হয়তো তারাও তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন এবং সকাল থেকে কিন্তু জনির পরিবার তারা আদালতে উপস্থিত ছিলেন এবং তারা বারবারই এই যে যেই নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটেছিল সেটির বিচার চেয়ে আসছিলেন। তো কিছুক্ষণ পর হচ্ছে জনির পরিবার, রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য আমরা শুনতে পারবো। পরবর্তীতে হয়তোবা আমি আপনাকে আরো কিছু তথ্য জানাতে পারবো। মিরপুরে পুলিশ হেফাজতে যুবক জনি হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত এবং সে খবর জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। যাচ্ছি পরের খবরে। পেঁয়াজের বাজার আবার অস্থির হতে শুরু করেছে। 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও
কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। এখনই বাজার তদারকির তাগিদ কৃষি বিশেষজ্ঞদের। মন্ত্রী বলছেন, তথ্য সংগ্রহ করা হচ্ছে, 2-1 দিনের মধ্যে সার্বিক পরিস্থিতির তুলনামূলক চিত্র মিলবে। হরিপদ সাহার রিপোর্ট। দেশে পেঁয়াজের উৎপাদন ও চাহিদা কত সেটা নিয়ে প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কৃষি বিভাগ বলছে চলতি বছর উৎপাদন হয়েছে প্রায় 24 লাখ মেট্রিক টন। এর মধ্যে সংরক্ষণ দুর্বলতায় পচে যায় 30%, যা প্রায় 7.5 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ভারত থেকে 8 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পরিসংখ্যান বলছে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, কিন্তু তারপরও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত। পেঁয়াজের প্রতি পাল্লা বেড়ে গেছে 50 থেকে 60 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে তারা এগুলো করতেছে। বাজারে আসছি, দেখতেছি পেঁয়াজের মধ্যে বাজারে ভর্তি আছে পেঁয়াজ, কিন্তু হঠাৎ করে দাম জিজ্ঞেস করলে ঊর্ধ্বগতির দাম। দেশি বীজ বিক্রি হইতেছে হলো আপনার পাবনাটা বিক্রি হচ্ছে 58-60, আর মানিকগঞ্জ বিক্রি হইতেছে হলো 650। গত বছর অক্টোবরে ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে এর ঝাঁজ ঠেকে কেজি প্রতি প্রায় 300 টাকায়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই শক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন এই বিশ্লেষক। বাংলাদেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে। উৎপাদিত পেঁয়াজ, কৃষকের উৎপাদিত পেঁয়াজ থাকা সত্ত্বেও একটি চক্র আজকে আপনার পেঁয়াজের দাম বৃদ্ধি করে নৈরাজ্যকর পরিস্থিতি আপনার সৃষ্টি করতে তারা একটা নাটক সাজাচ্ছে। আমরা মনে করি এই ক্ষেত্রে সরকারের অবশ্যই আপনার মনিটরিং জোরদার করা উচিত। বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পেঁয়াজের মূল্য বাড়ানোর চেষ্টা করা হলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে। আমরা বলতেছি এটাকে ইনপুটটাকে বাড়ানোর জন্য আমরা ওয়াচ করছি। আমাদের কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট তারাও বাজারই করতেছে। আমরা আরো 1-2 দিন পরে এক্সাক্ট তথ্যগুলো নিচ্ছি, আমি জানাবো যে কেন উৎপাদন এবং আমাদের কতটা ইনপুট হয়েছে। পরিসংখ্যানগুলো নিয়ে আমাদের তুলনামূলক এটা বিচার দিচ্ছি। আমাদের উচ্চ জমিতে পেঁয়াজ করা যাবে, সেই ভ্যারাইটি আমরা পেয়েছি, এটা আমরা করার চেষ্টা করতেছি। এই অবস্থায় পেঁয়াজের বাজারের অস্থিরতা কমাতে টিসিবি আগামী 13 তারিখ থেকে খোলা বাজারে বিক্রি শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ফোন কলের মাধ্যমেই চলে চট্টগ্রামের খাতুনগঞ্জে কোটি কোটি টাকার বেচা বিক্রি। পেঁয়াজ সহ কাঁচা পণ্যের ক্ষেত্রে আমদানির কাগজ বা ক্রয়ের কোনো রসিদ দেখায় না কোনো পক্ষই। আমদানি না করেই কমিশনে চলে ব্যবসা, আর এতেই যখন তখন দাম বাড়ানো যায়। শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিন হাজার কোটি টাকার ব্যবসা হয় দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। কোটি কোটি টাকার পুঁজি থাকার পরও পেঁয়াজ, আদা, রসুন সহ কাঁচামাল আমদানি করতে চায় না কোনো ব্যবসায়ী। সবাই করেন কমিশনে ব্যবসা, কারণ লাভ হলেও কোনো ক্ষতি হয় না এই পদ্ধতিতে। যখন তখন বাড়িয়ে দেওয়া যায় পণ্যের দাম, দেখানো যায় নানা অজুহাত। আমাদের কোনো ক্রয় রসিদ থাকে না, আমরা খরচ বিক্রি করি না। আমদানিকারক 5 করে ভাগ করে মালটা বেচে উঠতে চেষ্টা করে। অতএব কোনো চালান নির্দিষ্ট করে থাকে না। তখন জরিমানা করা হয়, বলা হচ্ছে যে আমরা নাকি মজুতদারি করতেছি, আমরা নাকি নিজের ইচ্ছা মতো পেঁয়াজের দাম বাড়াচ্ছি। বর্ডারের রেট নিয়ন্ত্রণ করলে এখানে অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা ও বেচা বিক্রির কাগজপত্র দেখানোর নিয়ম রয়েছে। চালান না দেখানোকে বাজার অস্থিতিশীল করার কৌশল হিসেবে দেখছেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ফোন কলের মাধ্যমে যদি এই পেঁয়াজটার দাম নির্ধারণ করা হয়, তাহলে অবশ্যই এখানে একটা ফাঁকফোকর থেকে যায়। ডকুমেন্টটা এটা তারাও তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, তো আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। আমরা এটার একটা সমাধানে আসতে চাই আর কি। এদিকে পেপারলেস ব্যবসাকে চোরাচালানের সাথে তুলনা করেছে ক্যাব। এটা কিন্তু একইভাবে এটা একটা চোরাচালানি ব্যবসার মতো। একটা মানি রিসিট থাকবে, বিক্রেতার রসিদ থাকবে, কি দামে কেনা সেটা থাকবে, এবং কোন কোম্পানি কোন বিক্রেতা তাকে আমদানিকারক তাকে বিক্রি করছে সেটার সুনির্দিষ্ট ঠিকানা, মোবাইল নম্বর, কন্ট্যাক্ট নম্বর এগুলো থাকবে। আমদানির কাগজপত্র দেখাতে না পারায় কিছু ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে রাস্তায় ব্যারিকেড দিয়ে সোমবার আন্দোলন করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অস্ত্র মামলায় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ফার্মগেটের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি তার হলেও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত নন তিনি। 24 সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে হাজির করা হয় পাপিয়া ও তার স্বামী সুমনকে। মঙ্গলবার এ মামলায় অভিযোগপত্রের 14 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত 23 আগস্ট পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চলতি বছরের 22 ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করে
র্যাব। পরে পাপিয়ার ফার্মগেটের ফ্লাইটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 20 রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। অভিযোগপত্রে গাড়ি ব্যবসার আড়ালে আসামিরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়। পিয়ন হয়েও অট্টালিকার মালিক তিনি। বলছি স্বাস্থ্যের দুর্নীতিবাজ আফজালের কথা। স্থানীয়রা জানান, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সুবাদে পেয়ে যান আলাদিনের চেরাগ। দুদক আইনজীবী বলছেন, অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়া তার অর্থ পাচারের তথ্য মিলেছে। আফজাল হোসেনের রিপোর্ট। ফরিদপুর শহর থেকে 10 মিনিটের পথ পাড়ি দিলেই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আফজালের ট্যাপা খোলার বাড়ি। সেই বাড়ি দেখে চক্ষু চড়ক গাছ হবেই। স্থানীয়রা জানালেন, আফজালের বাবা সিএনবি ঘাটে কাজ করতেন। ছেলে স্বাস্থ্য অধিদপ্তরের পিয়নের চাকরি পাওয়ার পর আঙ্গুল ফুলে কলা গাছ। ওর বাপ মা গাঙ্গে গাঙ্গে মাছ মারতো, এখন কইতে টাকা হয়েছে বই ফুরে আমরা কইতে পারবো না। হলাম চাকরি করতো স্বাস্থ্য সচিবের পিয়ে নাকি, এই হচ্ছে। এর ঠিক পাশেই আরেকটি রাজপ্রাসাদ গড়েন আফজাল। বলা হয় এটি তার ভাইয়ের বাড়ি, কিন্তু সেই ভাই করেন ভুসির ব্যবসা। কি চাকরি করতো তা তো এটা আসলে এসে ডিগিস্তরে আসলে সে সিএনবি ঘাটে ভুসিমালা ব্যবসা করে। দুদক আইনজীবী বলছেন, শুধু এই দুটি নয়, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আরও 24টি প্লট ও ফ্ল্যাট রয়েছে আফজাল দম্পতির। মিলেছে অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় প্রায় 300 কোটি টাকা অর্থ পাচারের তথ্য। হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের অপরাধের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে এবং আমাদের দুদকের অনুসন্ধানে ওনার অস্ট্রেলিয়াতে, কানাডা এবং মালয়েশিয়াতে মানি লন্ডারিংয়ের কিছু নথিপত্র পাওয়া গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কোর্টে আত্মসমর্পণ করেছে আফজাল। এখনও ধরাছোঁয়ার বাইরে তার স্ত্রী। 1200 টাকার বেতনে চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও 20 বছরে হাজার কোটি টাকার মালিক হন আফজাল দম্পতি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোলাসহ উপকূলীয় 7 জেলার 16 উপজেলার উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পে 10 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক নিতাই চন্দ্র দাসের বিরুদ্ধে, যার প্রমাণ পেয়েছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। তবে অভিযুক্ত প্রকল্প পরিচালক অনিয়মের কথা অস্বীকার করেছেন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বিশেষ অগ্রাধিকার প্রকল্পের অধীনে 95 কোটি টাকা ব্যয়ে উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। এর আওতায় ভোলা জেলায় দৌলত খান, লালমোহন ও চরফ্যাশন উপজেলার 15টি ইউনিয়ন রয়েছে। 2019 সালের শেষ দিকে মাঠ পর্যায়ে কাজ শুরু হয় প্রকল্প পরিচালক ডাক্তার নিতাই চন্দ্র দাসের তত্ত্বাবধানে। ডিপিপি অনুযায়ী প্রতিটি সুবিধাভোগীকে 20টি হাঁস, 20টি মুরগি, 3টি ভেড়া, একটি শেড ভ্যাকসিন ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা। কিন্তু নামে বেনামে যেসব উপকরণ ও প্রাণী সরবরাহ করা হয়েছে তাতে প্রকল্পের প্রায় 10 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। যে সমস্ত হাঁস মুরগি ভেড়া দিয়েছে সম্পূর্ণই মারা গেছে এবং নিম্নমানের খাদ্য দিছে। সরবরাহ করা হাঁস মুরগির অধিকাংশই বিতরণের পরপরই মারা যায়। জীবিত হাঁস মুরগির জন্য বর্তমানে যেসব খাবার সরবরাহ করা হচ্ছে তাও পচা ও খাবার অনুপযোগী বলে দাবি সুবিধাভোগীদের। আমার ইউনিয়নে পুরো সার্ভে আমি করে দিয়েছি, আমার 2000 টাকা দিয়েছে আর ফর্ম বাবদ 1000 টাকা। প্রকল্পের তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। খাবার দেওয়া হয়েছে সেগুলো নিম্নমান, তো আমরা সেটি এবং এখানে যে ট্রেনিংটা দেওয়া হয়েছিল হাঁস মুরগি পালনের জন্য, সেই ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস না নিয়ে ট্রেনিং এর ভাতা নিয়ে যাওয়া হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প সঠিকভাবে চলছে বলে দাবি প্রকল্প পরিচালকের। বলবগীদের উপকরণ, প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কাজ সুন্দরভাবে হয়েছে এবং খুব ভালোভাবে প্রকল্প চলছে। উপকূলের 16 জেলার 34,408 জন নারী এ প্রকল্পের সুবিধাভোগী। প্রাথমিক পর্যায়ে 20,000 সুবিধাভোগীর মধ্যে হাঁস, মুরগি, ভেড়া, শেড ও খাবার সরবরাহ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। কুমিল্লায় এখন চাষ হচ্ছে থাইল্যান্ডের 12 মাসি তরমুজ ব্ল্যাকবেরি। ইউটিউব দেখে আইডিয়া নিয়ে কৃষি কর্মকর্তার সহযোগিতায় এই তরমুজ চাষ করে 2 মাসেই বাম্পার ফলন পেয়েছেন কৃষক আনোয়ার। এমন ভালো ফলন দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন এই 12 মাসি তরমুজ চাষে। জেলার কৃষি কর্মকর্তা বলছেন, অল্প সময়ে ফলন হওয়ায় এই তরমুজ চাষ লাভজনক। বাহার রাহানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
কুমিল্লায় প্রথমবারের মতো মাচায় চাষ হচ্ছে 12 মাসি ফল ব্ল্যাকবেরি তরমুজ। সদর দক্ষিণ উপজেলার গালিয়ারা উত্তর ইউনিয়নের বলরামপুর গ্রামের ধানি জমিতে কৃষক কাজী আনোয়ার হোসেন থাইল্যান্ডের এই 12 মাসি তরমুজ চাষ করছেন। 20 শতক জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 65 দিনে 1,50,000 টাকা আয় করছেন আনোয়ার। এখন তিনি আরও জমি নিয়ে ব্ল্যাকবেরি প্রজাতির তরমুজ চাষের পরিকল্পনা করছেন। আমি তরমুজটা চাষ করলাম আপনার এখন থেকে 2 মাস আগে। তো অন্য ফসল দেখলাম যে আপনার মার খেতেছি ইয়েতেছি বা অনেক লং টাইম সময় লাগে, আর এটাতে খবর পেলাম যে আপনি 60-65 দিনের মধ্যে ফলন শেষ হয়। তখন আমার মনে আগ্রহ জাগলো এই ফসলটা আমি করবো। ক্রেতারা খেতে সেই তরমুজ কিনছেন। এলাকার কৃষকরাও লাভজনক এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। আমি তো মনে করছি যে এই এলাকা আসলে তরমুজ চাষের জন্য অনুপযোগী। এখন দেখতেছি যে তরমুজ চাষে আমাদের এই কুমিল্লার মাটি খুবই উপযোগী। আমরা সামনের দিকে আরো বেশি বেশি করে আমরা করার জন্য এই ফসলটা আমরা আগ্রহ আছি। অল্প সময় স্বল্প পুঁজিতে লাভজনক এই তরমুজ চাষের পুষ্টিগুণও ভালো বলে জানান কৃষি কর্মকর্তা। এটা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি তাহলে আমাদের পুষ্টির চাহিদাও পূরণ হবে, পাশাপাশি কৃষকও অল্প বিনিয়োগে অধিক লাভবান হবে। ডিজিটালের সুফল পেয়েছেন তরমুজ চাষী আনোয়ার। করোনাকালে তরমুজ বিক্রি করে লাভের মুখ দেখছেন কম খরচেই। সময় সংবাদ, কুমিল্লা। দেশের বিশাল সমুদ্র সীমায় রয়েছে ব্যাপক মৎস্য সম্পদ, কিন্তু সেটা আহরণে নেই জেলেদের আধুনিক যন্ত্রপাতি। মৎস্যজীবীরা বলছেন, আধুনিকায়ন বা প্রশিক্ষণে সরকারের নেই কোনো উদ্যোগ। তবে স্থানীয় প্রশাসন বলছে বিষয়টা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সমুদ্রে একই স্থানে বাংলাদেশ ও ভারতের জেলেরা মাছ ধরছে। বাংলাদেশি জেলে ট্রলার যেখানে মাছ শূন্য, ভারতীয় ট্রলার সেখানে মাছে টইটুম্বুর। ভারতীয় ট্রলার থেকে একবার জাল ফেলে একদিনে যে পরিমাণ মাছ আহরণ করা হয় তা ধরতে বাংলাদেশি জেলেদের সময় লাগে 15 থেকে 20 দিন। ভারতে অনেক যন্ত্রপাতি আছে, তারা ওই যন্ত্র দিয়ে ওইগুলো দেখে এবং তারা ওই 5 দিনে 4 দিনের ভিতরে অনেক পর্যাপ্ত পরিমাণে মাছ পায়। বাংলাদেশি জেলেদের অভাব রয়েছে প্রয়োজনীয় প্রশিক্ষণের। এখনো তারা গভীর সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করেন পানির রং ও স্রোত দেখে। ভারতের উন্নয়ন বেশি, এরা কৌশল বুঝতে ভালো। আমরা তো ওই যেরকম বাইয়েছে আগে ওইরকমই আমরা বাই। নতুন কোনো কৌশল নাই, আর সরকারও নতুন কোনো পদ্ধতি আমাদেরকে দেখায় না। মৎস্যজীবীদের এই নেতার দাবি, সরকারিভাবে ভর্তুকি দিয়ে মাছ ধরার আধুনিক সরঞ্জাম দেয়া হলে সমুদ্র থেকে কয়েক গুণ মাছ আহরণ বাড়বে। যদিও আমাদের এই কিছু সরঞ্জাম সরকারিভাবে দেওয়া হইতো, একটা দাম নির্ধারণ করে দেওয়া হইতো, একটু কম দামে দেওয়া হইতো, তাহলে আমরা অনেকেই কিনতে পারতাম এবং আমরা এটা নিয়ে সাগরে গেলে আমরা মাছও বেশি পাইতাম। তবে আধুনিকায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। আমরা মৎস্যজীবীদের আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আগামী 4 বছরের মধ্যে জেলেদের মাছ ধরার কৌশল ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। বাংলাদেশের সমুদ্র সীমায় 8 মিলিয়ন মাছ মজুদের বিপরীতে প্রতি বছর 7 লাখ মেট্রিক টন মাছ আহরণ করে বাংলাদেশি জেলেরা। যথাযথ আহরণ কৌশল, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদ হয়ে উঠতে পারে বাংলাদেশের সুনীল অর্থনৈতিক স্তম্ভ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। করোনায় শিশুদের বিপদ বাড়াচ্ছে মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম বা MIS। দেশে শনাক্তের হার বাড়ায় বাড়ছে শঙ্কাও। এপ্রিলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে শনাক্তের পর মে মাসেই বাংলাদেশে প্রথম শনাক্ত হয় রোগটি। এ রোগে কিডনি, হৃৎপিণ্ড, লিভার সহ একাধিক অঙ্গ আক্রান্ত হওয়ায় শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। তবে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শামসুল আরিফিন প্রিন্সের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। সম্প্রতি ঢাকা শিশু হাসপাতালে বিরল রোগ MIS-এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 3টি শিশু। একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও দুজন এখনও চিকিৎসাধীন। 105-এর উপর জ্বর হচ্ছে, তার যা খাইতো সাথে সাথে বমি করে ফেলে দিত, আর প্রচুর পাতলা পায়খানা ছিল। ও উঠতে পারতো না, ওর শরীরে প্রচন্ড ব্যথা ছিল, র্যাশগুলো বেড়ে যাচ্ছিল শরীরে।
খাওয়া দাওয়া তো বন্ধ, কিচ্ছু খাইতো না। টানা 5 দিন মাত্রাতিরিক্ত জ্বর, অস্বাভাবিক দুর্বলতা, পেটে ব্যথা সহ শরীরে র্যাশ উঠলে শিশুকে বাড়িতে না রাখার পরামর্শ চিকিৎসকদের। শরীরের একাধিক অঙ্গ একসঙ্গে আক্রান্ত হওয়ায় আইসিইউ সুবিধা সম্বলিত বড় হাসপাতালে শিশুকে নিয়ে আসার আহ্বান তাদের। চিকিৎসাটা যত আর্লি শুরু করব, রিকভারি তত তাড়াতাড়ি হবে। এবং মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল যেগুলো, সেগুলোতে আসলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে সব সাবজেক্টের ডাক্তারদের ইনভলভমেন্ট দরকার আছে। তবে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে হয়তো শুধু একটু জ্বর, কাশি, র্যাশ তাতেই ভয় পাচ্ছেন। যেহেতু এটা হার্টের প্রবলেমটা বেশি হয়, সেহেতু হার্টে ইকোকার্ডিও প্রপারলি করতে হবে এবং করে একদম যে শিশু কার্ডিওলজি যারা আছে তারাই সাধারণত ভালোটিকে ডিল করে। ইতোমধ্যেই ঢাকার কয়েকটি হাসপাতালে 30-এর বেশি শিশু শনাক্ত হলেও 106 ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হওয়া একটি শিশুকে সুস্থ করতে দ্বিতীয় ধাপের চিকিৎসা দিতে হয়েছে। তাই সুস্থ হয়ে শিশুরা বাড়ি ফিরলেই অভিভাবকদের নিশ্চিন্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছেন এই শিশু বিশেষজ্ঞ। ফলোআপ তো এই রোগের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ। পরে জটিলতা নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু অনেক সময় ভেসেলগুলি অনেক সংকুচিত হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়। এটা হার্টেও যেমন রক্ত চলাচল কমে যেতে পারে, ব্রেনেও কমে যেতে পারে, মৃত্যুও ঘটতে পারে। তবে চলমান বাস্তবতায় এই রোগ শনাক্ত বা নিয়ন্ত্রণে আইইডিসিআর এখনো মনোযোগ দিতে পারেনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক। আমরা যে কার্যক্রমগুলো করছি রিসার্চ পারপাসে, এইটার নাই আর কি। মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজের কোনো কিছু এই মুহূর্তে আমাদের, আমরা এটার উপরে কোনো কিছু করছি না। বিশ্বের ন্যায় বাংলাদেশেও 21 বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা দিচ্ছে বিরল এই রোগ। কোভিডের সাধারণ লক্ষণ শ্বাসকষ্ট বা কাশি নেই এমন শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে জটিলতা। তাই দ্রুত রোগ শনাক্তে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপে করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা আজ থেকে অনুশীলন শুরু করেছেন। বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী সকালে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর নেটে ঘাম ঝরান মুশফিকুর রহিম। ব্যাটিং শেষে বেশ খানিকটা সময় উইকেট কিপিং করেছেন মুশি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্টার উইকেটের পাশে মুস্তাফিজ শফিউলদের বোলিংয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিসিবি ট্রেনারের তত্ত্বাবধানে রানিং করেছেন মুমিনুল হক। এতদিন খুলনায় অনুশীলন করলেও প্রথমবারের মতো হোম অফ ক্রিকেটে প্র্যাকটিস যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ইনডোরে ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান। প্রথম ধাপের করোনা পরীক্ষায় 2 জনের পজিটিভ ফলাফল আসায় বেশ সতর্ক অবস্থানে বোর্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের নির্যাতনে মৃত্যুর মামলায় ঐতিহাসিক রায়। মিরপুরের জনি হত্যার দায়ে এসআই জাহিদ সহ 3 পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধীদের রক্ষা করতে আসবেন না, জনপ্রতিনিধিদেরকে সংসদে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। ইউএনও হত্যা চেষ্টার তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এবং অক্সফোর্ডের টিকা নিয়ে স্বেচ্ছাসেবী অসুস্থ, বন্ধ চূড়ান্ত ট্রায়াল। হতাশ না হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।